শ্রমশ্রী 31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি। দর্শক, দুদিন আগে নবান্নে বসে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 31,77,000 পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে অত্যাচারে ফিরে এসছেন তাদেরকে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমি দর্শক এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে এই ফিগারটা কোথায় পেলেন। উনি তো নিজেই বলতেন যে ভিন রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন, যদিও উনি কমিয়ে বলতেন, সেটা আমরা কোথাও জানি। তবুও ওনার কথা অনুযায়ী আমি বলেছিলাম যে উনি নিজে বলতেন 22 লক্ষ, আর এদিকে এখন বলছেন 31,77,000। তো তাহলে সংখ্যাটা কোথায় পেলেন? আর 31,77,000 পরিযায়ী শ্রমিক অত্যাচারে ফিরে এসছেন কবে, কোথা থেকে, কবে? এত তো শুনিনি। একটা দুটো ঘটনাকে ওনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলো তো পরবর্তীকালে ফেক হিসেবে ধরা পড়েছে। ফেক হিসেবে, যে না পরিযায়ী শ্রমিক হিসেবে কোথাও কোনো অত্যাচার হয়নি, বিচ্ছিন্ন কোনো ঘটনা কোথাও কোথাও ঘটেছে, জন্মদিনের পার্টিকে ঘিরে গণ্ডগোল, কোথাও পরকীয়া সম্পর্কের জেরে গণ্ডগোল, মানে এইরকম কিছু কিছু ঘটনা ঘটেছে। তো সেগুলোকেই পরিযায়ী শ্রমিক বাংলাতে কথা বলছেন বলে অত্যাচার বলে এক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই সংখ্যাটাও কত ছিল? 4টে 5টা 6টা। কিন্তু দুদিন আগে যে ফিগারটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, 31,77,000 জনকে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন ছিল যে টাকাগুলো কোথায় যাচ্ছে? সত্যি কি পরিযায়ী শ্রমিক, সত্যিকার যারা পরিযায়ী শ্রমিক, তারা কি টাকাটা পাচ্ছেন? আমি দর্শক একটু অনলাইনে কথা বলবো যারা ভিন রাজ্যে থেকে ব্যবসা করেন বা অনেক পরিযায়ী শ্রমিককে নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে অন্যতম এস আলম, দেখতে পাচ্ছেন অনলাইনে আছেন, এই মুহূর্তে চেন্নাই থেকে রয়েছেন। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আলম সাহেব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমাকে একটু বলুন তো, দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, এটা শুনে আপনার কি রিয়াকশনটা হয়েছে? নমস্কার শফিকুল বাবু। এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে মেনস্ট্রিম মিডিয়া যেটাকে নজরে আনেনি, আপনার মতন একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আরামবাগ টিভি এটাকে নিয়ে একটা প্রতিবেদন করছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ঘটনা হলো যে আমরাও নিউজের মাধ্যমে দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী কিছু অ্যানাউন্সমেন্ট করেছেন। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে সঠিক তথ্য নেই, কিংবা সঠিক তথ্য হয়তো দেওয়া হয়নি। আমি আপনার সংবাদ মাধ্যমের জানাই যে ভারতবর্ষে আজকের দিনে প্রায় পরিযায়ী বাঙালি শ্রমিক যদি ধরা হয়, প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি আনুমানিক পরিযায়ী শ্রমিক আছে। তার মধ্যে সবচেয়ে বড় অংশের আছে প্রায় 40 থেকে 50 লক্ষ জুয়েলারি ইন্ডাস্ট্রিতে, তারপরে আছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা সিভিল ওয়ার্ক কিংবা ইন্টেরিয়ার ওয়ার্ক বলি, তারপরে আছে আইটি ইন্ডাস্ট্রিতে, তারপরে আছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, তারপরে আছে হোটেল ইন্ডাস্ট্রিতে, এবং নানান ধরনের কাজও করেন বাঙালিরা। পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনার যে চিন্তাভাবনা চলছে রাজ্য সরকারের, সেই সম্বন্ধে আমি বলবো যে আগে যারা ভিন্ন রাজ্যে আছে তাদের মাসিক ইনকামটা বোঝা দরকার। আনুমানিক যারা ভিন্ন রাজ্যে আছে তাদের ইনকাম হচ্ছে প্রায় 15,000 থেকে 1,00,000 টাকা। এটাকে যদি অন এভারেজ ধরে নিই আমরা, তাহলে আনুমানিক হবে প্রায় 50,000 টাকা অন এন এভারেজ। এবং আনুমানিক যদি আমরা ধরি যে যারা ভিন্ন রাজ্যে আছে তারা পশ্চিমবঙ্গের যে ইকোনমি আজকে চলছে সেই ইকোনমিতে তাদের কি কন্ট্রিবিউশন আছে, তো আনুমানিক 10,000 টাকা করে যদি আমরা ধরি, যারা ভিন্ন রাজ্যে তারা 10,000 টাকা পশ্চিমবঙ্গকে পাঠায়, তাহলে আনুমানিক প্রত্যেক মাসে 15,000 কোটি টাকা এই ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে পাঠায় তাদের পরিজনকে, যেটা বছরে ফিগার দাঁড়ায় প্রায় 1,80,000 কোটি টাকা।
যদি এরকম কোনো স্টেপ পশ্চিমবঙ্গ সরকার নেয় যে তাদেরকে বিভ্রান্ত করা, তাহলে কিন্তু সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে সেটা হবে পশ্চিমবঙ্গের ইকোনমিটা ক্র্যাশ হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গের যেটা রুরাল ইকোনমি আজকের দিনে যেটা টিকে আছে, সেটা কিন্তু পুরোপুরি পরিযায়ী শ্রমিকদের উপরে টিকে আছে। আমি বরঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব যে দেখুন, আপনারা যারা ভিন্ন রাজ্যে চলে গেছে তাদের কাজের জোগাড় কিন্তু তারা করে নিয়েছে, তাদের কাজের কিন্তু সমস্যা নেই, আর তাদের ইনকামেরও সমস্যা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে এভরিডে প্রায় 2 থেকে 2,500 লোক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যায়, যার আনুমানিক সংখ্যা হলো পশ্চিমবঙ্গের প্রত্যেক বৎসর প্রায় 5 থেকে 10 লক্ষ। সেই সংখ্যাটাকে যদি রুখা যায় তাহলে সেটার উপরে কাজ করা দরকার। এবং যারা তাদের আহ, এখন পশ্চিমবঙ্গের বাইরে যারা আছে তারা অনেকে কাজ করার মতন পরিস্থিতি নেই, কিন্তু তারা মজবুরিতে কাজ করছে, তাদেরকে ফেরানোর যদি ব্যবস্থা করা যায়, আমার মনে হয় এই দুটোর উপরে কাজ করা দরকার। আমরা জানি পশ্চিমবঙ্গের মতন আমাদের ভারতে আরো 3টে রাজ্য আছে যেখানে এই সেম প্রবলেমস, যার মধ্যে একটা কেরালা, একটা মধ্যপ্রদেশ, এই উত্তরপ্রদেশ, আর একটা বিহার। তার মধ্যে কেরালা কিন্তু আজ থেকে 15-20 বছর আগে কিছু স্টেপ নিয়েছিল যে যারা পরিযায়ী মানে কেরালার লোকেরা মূলত বিদেশে চলে যায়, তো তারা যাতে না যায় তাদেরকে রুখার জন্যে কেরালায় কিছু বেসিক স্টেপ নিয়েছিল, যার আজকে প্রতিফলন কেরালা থেকে কিন্তু লোক পালায়ন কমেছে। মধ্য উত্তরপ্রদেশও কিন্তু কিছু 10 বছর আগে, 5-10 বছর আগে কিছু স্টেপ নিয়েছিল, তাই তাদেরও লোক পালায়ন কমেছে। বিহারও কিছু স্টেপ নিয়েছিল, তার জন্য তাদেরও পালায়ন কমেছে। ফান্ডামেন্টাল কিছু তারা কাজ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ফান্ডামেন্টাল সেরকম কাজ না হওয়ার জন্যে পশ্চিমবঙ্গে থেকে এখনো কিন্তু পালায়ন কমেনি। আমরা যদি দেখি আনুমানিক লাস্ট 14.5 বছরের এই সরকার, এই 14.5 বছরের সরকারে প্রায় ভিন্ন রাজ্যে 1 কোটির মতন পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট হয়েছে। তার মধ্যে পুরনো কিছু যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে কিংবা যাদের কাজ করার ক্ষমতা নেই, 10-15 লাখ কি ওটা ফিগার একটু বাড়তেও পারে, তারা ফিরেও এসেছে পশ্চিমবঙ্গে। বাট এই যে এখন বলা হচ্ছে যে এত লোককে টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমরা যেহেতু ভারতবর্ষের প্রায় 250 থেকে আশেপাশে বাঙালি স্বর্ণকার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি জড়িত আছি, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই যে আমাদের বাঙালি স্বর্ণকারদের যারা কিছু লোক ফিরে গেছে এবং তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। তো এই যে ফিগারটা কোথা দিয়ে এসেছে, এটা কতটা সত্য এই ফিগারের মধ্যে, এটার উপরে একটু আমাদেরও কালকে কনফিউশন হয়েছে। না, এটাই তো মানে বলা হচ্ছে 31,77,000, মানে একটা বিরাট ফিগার তো। আর এত সংখ্যক পরিযায়ী শ্রমিক কি সত্যি অত্যাচারের শিকার হয়েছেন ভিন রাজ্যে? আপনি তো আছেন ভিন রাজ্যে, আপনার তো বিভিন্ন শাখাও রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সত্যি কি বাংলায় কথা বললে কি অত্যাচার হচ্ছে যার জন্য বাংলাতে ফিরে যেতে হচ্ছে এবং ফিগারটা এত? না দেখুন, আমরা যেটা আমাদের কাছে এটা তথ্য আছে কিংবা আমাদের কাছে এটা খবর আছে, ভিন্ন রাজ্যে যারা এদেশীয় বাঙালি তাদের উপরে কোনো রকম অত্যাচার হয়নি। এবারে যদি দেখুন লোকাল কোনো প্রবলেম নিয়ে একটা অত্যাচার, সেটাকে আমরা ধরবো না এর মধ্যে। তবে হ্যাঁ, কিছু কিছু রাজ্যতে এখন ভেরিফিকেশন হচ্ছে যে যারা বাংলা ভাষায় কথা বলছে তারা সত্যি কি এদেশের বাঙালি না বাংলাদেশের বাঙালি। এবং যারা সঠিক তথ্য প্রমাণ দিতে পারছে তাদেরকে কিন্তু কোনো রকম আহ, তাদেরকে প্রবলেম তাদের হয়নি কিংবা তাদেরকে কোনো রকম অসুবিধা লোকাল সরকার করছে না। হ্যাঁ, এবারে যদি ধরে নিন বাংলাদেশের লোকেরা ধরে নিন গুড়গাঁওতে আছে কি দিল্লিতে আছে কি অন্য রাজ্যে আছে, অনেক অনেক স্টেটেতে আছে, তারা যদি নিজেদেরকে বাঁচানোর জন্য যদি প্রপাগান্ডা করে যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, এটা কিন্তু আলাদা বিষয়। আমারও কিছু জায়গায় পুলিশ ভেরিফিকেশন হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন পরে প্রত্যেকটা ছেলেকে যখন তারা আইডেন্টি প্রুফ এবং প্রমাণ করে দিয়েছে যে তারা এই দেশের বাঙালি, একটা ছেলের উপরেও কোনো রকম কোনো অত্যাচার কিংবা তাদেরকে কোনো রকম প্রবলেম করা হয়নি।
তারপরে আপনি মানবেন যে যেভাবে এই যে প্রকল্পের কথা বলা হচ্ছে, যে সংখ্যায় লোকজনদেরকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এতে তো অনেক পরিযায়ী শ্রমিক তারা বিভ্রান্ত হবেন। তার মানে আলটিমেটলি এবং যারা ফিরে আসবেন ওই লোভেতে, তারাই বা কী করবেন 1 বছর পরে, ফলে তাদেরও কেরিয়ারটা থমকে যাবে। তাহলে আপনি কি এটা মনে করেন যেভাবে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কথা বলছে বা পদক্ষেপ দেখানো হচ্ছে, আদতে পরিযায়ী শ্রমিক তথা যাদের উপরে বাংলার একটা বড় অংশ দাঁড়িয়ে বলা যায় ইকোনমির দিক দিয়ে, সেটা মানে আঘাতপ্রাপ্ত হবে? মানে পরিযায়ী শ্রমিকদেরই কার্যত ক্ষতি করছেন, বিপথে পরিচালিত করছে রাজ্য সরকার, এটা কি আপনি কোথাও ফিল করেন? দেখুন, আমি পশ্চিমবঙ্গ সরকারকে আপনার নিউজের মাধ্যমে অনুরোধ করব যে ওনারা ইলেকশন ক্যাম্পেনিং এর মাধ্যমে কিংবা পলিটিক্যাল কারণে যেটা করছেন, এটা দুতরফা ক্ষতি হবে। একতরফা যারা পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে আছে তাদেরও ক্ষতি হবে, তাদের পরিবারেরও ক্ষতি হবে, এর সঙ্গে পশ্চিমবঙ্গের ইকোনমির একটা বড় ক্ষতি হতে পারে। যারা ভিন্ন রাজ্যে আছে তাদেরকে থাকতে দিন, তারা তাদের কাজ জোগাড় করে নিয়েছে, তাদের রোজগার যথেষ্ট হচ্ছে। আমার অনুরোধ পশ্চিমবঙ্গ সরকারকে কিংবা তাদের যারা প্রশাসন আছে তাদেরকে, যে পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি তৈরি করুন যে আজকে যে 2 থেকে 2,500 এভরিডে পশ্চিমবঙ্গ থেকে লোকেরা ভিন্ন রাজ্য ছাড়ছে এবং ভিন্ন রাজ্যে নতুন কাজের সন্ধানে যাচ্ছে। তো তাদেরকে কিভাবে রুখে পশ্চিমবঙ্গেতে কাজ দেওয়া যায় সেটার ব্যবস্থা করা দরকার। তার জন্যে পশ্চিমবঙ্গে পরিবেশ তৈরি করতে হবে, কলকারখানা আরো আসুক, বিজনেসের একটা পরিবেশ যদি তৈরি হয়ে যায়, কলকারখানা তৈরি হয়, এমএসএমইতে কিছু নতুন পলিসি যদি আনা হয়, এবং সবচেয়ে বড় জিনিস যে পশ্চিমবঙ্গের যে রাজনীতির ডিস্টারবেন্স, সে আমি কোনো পার্টির নাম বলবো না, সেটা বিগত দিনেও যে পার্টি ক্ষমতায় ছিল তারাও কিন্তু যারা বিজনেস করে তাদেরকে যেভাবে ডিস্টার্ব করতো, আজকেও কিন্তু সেই ডিস্টারবেন্স এখনো আছে। সেই রাজনীতির ডিস্টারবেন্সটা যদি একটু কমিয়ে দেওয়া যায় কিংবা কম করা হয় কিংবা তাদের ডিস্টারবেন্সটা না করা হয়, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের 3-4টে ইন্ডাস্ট্রি আছে যারা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে, যে যারা পশ্চিমবঙ্গে যে বিজনেস করতে চায়, যার মধ্যে আইটি ইন্ডাস্ট্রি, যার মধ্যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যার মধ্যে জুয়েলারি ইন্ডাস্ট্রি। আমার যেহেতু জুয়েলারি অনেক পরিচিত আছে যারা বড় বড় বিজনেস করে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে যে জুয়েলারির বড় বড় কারখানা কিংবা জুয়েলারির ম্যানুফ্যাকচারিং এর উপরে কাজ করতে চায়, কিন্তু তারা যখন দেখে যে পশ্চিমবঙ্গে যে যখন কিছু লোকেরা কাজ শুরু করেছে তাদের যে ডিস্টারবেন্স হচ্ছে, সেই ডিস্টারবেন্সের জন্যে তারা ভয় পেয়ে আর যেতে চাইছে না। দেখুন, আমি যেহেতু অনেক রাজ্যে কাজ করি, দেখি যে ভিন্ন রাজ্যে আমরা ব্যবসা করতে গেলে আমাদেরকে লোকাল প্রশাসন কিংবা লোকাল পলিটিক্স থেকে সেরকম ভাবে ডিস্টার্ব করা হয় না কিংবা ডিস্টার্ব আমরা হই না। কিন্তু আমি নিজে বাঙালি হয়ে আমি বলতে পারি যে আমিও কিছু পশ্চিমবঙ্গে বিজনেস করছি, আমারও কিছু বিজনেস আছে। আমি নিজে বাঙালি হয়ে আমাকে যেভাবে ডিস্টার্ব হতে হয় কিংবা হয়েছি, তাহলে বাঙালি আমি তো বাঙালি, আমার উপরে যদি ডিস্টারবেন্স হয় তাহলে আমি এটা তো ভাবতেই পারি যে ভিন্ন রাজ্য থেকে যারা পশ্চিমবঙ্গে বিজনেস করতে যাচ্ছে কিংবা যাবে তাদের উপরে ডিস্টার্ব হবে না, এটা কি করে ভাবা যায়? একেবারেই অসংখ্য ধন্যবাদ এস আলম, আপনি অনেক ব্যাখ্যা দিলেন, তথ্য দিলেন, খুব মানে ভালো লাগলো এবং একটা চিত্র পরিষ্কার হলো আমাদের কাছে, এবং সেই সঙ্গে ওই প্রশ্নটা আরও বড় আকার ধারণ করলো। আপনি যেহেতু বলছেন যে কাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে আপনাদের কাছে কোনো খবর নেই, তাই আমাদের প্রশ্ন ওই টাকা কোথায় যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী সময়ে আবার হয়তো যোগাযোগ করবো আপনার সঙ্গে। ভালো থাকবেন। দর্শক শুনলেন এস আলম চেন্নাই থেকে রয়েছেন, বিজনেসম্যান এবং পরিযায়ী শ্রমিক অনেককে নিয়েই তারা কাজ করেন এবং গোটা দেশ জুড়ে তাদের মানে অ্যাসোসিয়েশন রয়েছে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। তো তার কাছ থেকে ব্যাখ্যা শুনলাম, আর মুখ্যমন্ত্রী দুদিন আগে কী বলেছেন সেটাও তো দর্শক শুনলেন। ফলে এইসব টাকা পয়সা কোথায় যাচ্ছে? আমি বলেছিলাম যে এর একটা শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হোক, যে কাদের নামে এই টাকা যাচ্ছে। 31,77,000 এই যে ফিগারটা বলা হচ্ছে তারা কারা, একটা তালিকা প্রকাশ করা হোক, ব্লকে ব্লকে সেই তালিকা দিয়ে দেওয়া হোক, মিলিয়ে দেখতে হবে যে এটা কাদের নামে টাকাগুলো ঢুকছে। টাকা তো ঢুকছে, যখন ফিগারটা বলেছেন 31,77,000, তার মানে এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে হবে যে তার মানে এত লোকের নামে টাকা কিন্তু দেওয়া হচ্ছে মাসে মাসে 5,000। তো জনগণের
জনগণের টাকা, তো জনগণ হিসেবে আমরা জানতে চাই যে এইসব টাকা পয়সা কাদের নামে ঢুকছে, তারা কোথাকার পরিযায়ী শ্রমিক, তারা কোথায় অত্যাচারিত হয়ে এসছেন সেটাও আমরা খতিয়ে দেখতে চাই। 31,77,000 বাঙালি অত্যাচারের শিকার হয়ে ভিন রাজ্য থেকে ফিরে এসছেন, এই যে কথাটা বলা হচ্ছে আমরা মিলিয়ে দেখতে চাই যে তারা কোত্থেকে এসছেন, নাকি কেউ কিছু মন গড়া বলে ফেললেন, বা আদৌ তারা পরিযায়ী শ্রমিক না, নেতাদের সব স্বজন, ভাইপো ভাইজি সব নাম ঢুকিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে, সেটা আমরা দেখতে চাই। ফলে আমার মনে হয় সরকার যদি এটা স্বেচ্ছায় প্রকাশ না করে এইসব দাবি তোলার পরে, প্রয়োজন হলে আদালতে মামলা ঠুকতে হয়, মামলা ঠুকে বলতে হয় পুরো তালিকাটা প্রকাশ করুন। আমরা দেখতে চাই জনগণের টাকা এইভাবে নয়ছয় করা যায় না। দর্শক, আপনারা কি বলবেন? যে ব্যাখ্যা শুনলেন এস আলম, উনি তো তথ্য দিয়ে কথাগুলো বললেন, সেই ব্যাখ্যা এবং দিদিমণি যে মানে তথ্য দিয়েছেন, যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।